আমরা কিভাবে করব। একটা আমি ধরে নিলাম আপনি 1000 ইংরেজি সেন্টেন্স জানেন এই মুহূর্তে। তো এই 1000 ইংরেজি সেন্টেন্সকে আপনাকে 30,000-এ রূপান্তর করে দেওয়া সম্ভব। কিভাবে? আমাদের এখানে একটা শীট আমি রেডি করেছি। এই শীটটা হচ্ছে আমাদেরকে একটা বাক্য দিয়ে, একটি মাত্র ভার্ব নিয়েছি গো, একটি মাত্র ভার্ব নিয়েছি গো। এই একটি ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য তৈরি করতে পারবো এই গো থেকে। এইটাকে আমি বিভিন্নভাবে রূপান্তর করব। একটা দুধ, মিল্ক, এটা থেকে শত শত রকমের মিষ্টি দ্রব্য, মিষ্টান্ন তৈরি করা হয়। ঠিক তদ্রূপ একটা গো ভার্বকে আমরা বিভিন্নভাবে রূপান্তর করব। দেখেন, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি স্কুলে যাই, আমি কি স্কুলে যাই না। তাহলে এই বাক্যগুলো আমি গো ভার্ব ব্যবহার করে করব। আই গো টু স্কুল, কি হয়ে গেল? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, তখন কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। এখানে এই ডোন্ট কেন আসলো বলতে পারবেন? এই ডোন্ট এসেছে, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমার রুল বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে কি আসে? ডু নট বা ডাজ নট। আই গো টু স্কুল, এইটাকে আমি নেগেটিভ তো এইভাবে বলতে পারতাম যে আই নট গো টু স্কুল, এভাবে বললে হতো না? এটা বললে হতো, কিন্তু এটা ভুল হয়ে যেত। এখানে কি করলাম? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। তাহলে এবার বলেন তো, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা নেগেটিভ কি হবে? I don't eat rice. ইয়েস। যদি বলা হয় হি ইটস রাইস, সে ভাত খায়, তখন কি হবে? He doesn't eat rice. হ্যাঁ, এখানে হি হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে কিন্তু ডোন্ট হবে না, ডাজেন্ট হবে। এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু গতানুগতিক ভাবে এটা সবাই বসিয়ে চলে যায়, হি ডাজ নট ইট রাইস, আই ডু নট ইট রাইস। কিন্তু কেন হলো, ব্যাখ্যাটা জানতে হবে। ব্যাখ্যা জানলে আপনার যে নেক্সট জেনারেশন আসতেছে, এদেরকে শিখাতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা শিখে রাখলে, আমি একজনের কাছ থেকে শিখছি, আমার বাবার কাছ থেকে শিখছি, অন্য টিচারদের কাছ থেকে শিখছি, আমি এখন শিখাতে পারতেছি। আমি যদি ভালোভাবে না শিখতাম, আমি কিন্তু শিখাতে পারতাম না। তো একটা কথা রয়েছে, ফার্স্ট লার্ন দেন টিচ। ফার্স্ট লার্ন দেন টিচ, আগে শিখেন তারপর শিখান। আগে শিখো, পরে শিখাবে। একজন দেখবেন ছাত্ররা কিন্তু পড়তে পড়তে, অনেকে আছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওইভাবে ওখানে পড়তে পড়তে আবার ঢাকা ইউনিভার্সিটির স্যার টিচার হয়ে যায়। আমার গ্রামের স্কুলে অনেকেই রয়েছে, আমার বাবা যে স্কুলে পড়তো সেই স্কুলেরই এখন টিচার। তাহলে স্টুডেন্ট কিন্তু টিচার হয়ে গেল। তো আগে হচ্ছে জানতে হবে, তারপর জানাতে হবে, শিক্ষা দিতে হবে। আগে নিতে হবে, তারপর দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভে কি আছে? ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। তো আপনি বাসায় এই শব্দটা ব্যবহার করবেন যে আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি কাজটা করি, ডু আই ডু দা ওয়ার্ক। আমি কি মোবাইলে কথা বলি, আমি কি বাজারে যাই। অর্থাৎ একটা বাক্য শিখে পরবর্তী সময়ে, নেক্সট টাইমে, ওইটা কিন্তু আমরা নিজেরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? দেখবেন আপনি প্রচুর পরিমাণে ফ্লুয়েন্ট হতে পারতেছেন। আর নয় আমরা যদি শিখে রেখে দেই, আপনি একটা রুল শিখলেন, ওইটার ব্যবহার না করলে ওইটা আস্তে আস্তে মরিচা পড়ে যাবে, ওইটা জং এসে যাবে। হুম। তো আমরা মরিচা পড়তে দিব না। পরের বাক্যগুলো কি আছে দেখেন, একটু পড়ে ফেলেন। সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না। I ঠিক। হুম। went to school. না, হি I গোস, didn't না go to এইখান থেকে হি school. গোস টু স্কুল, School এই first. উপরে। হুম। I goes to school. He doesn't go to school. হুম। Does he go to school? Doesn't he go to school? I went to school. I didn't go to school. Did I go to school? Didn't I go to school? থ্যাংক ইউ। দেখেন, এই যে বিষয়গুলো পড়লাম না, এর সঙ্গে আমরা বাংলাটাও পড়বো। কেন পড়বো? আমরা প্রত্যেকটা জিনিস, আমার কথাটা আজকে থেকে মনে রাখবেন, আমরা বাঙালি মানুষ, আমরা ইংরেজি শিখতে যাচ্ছি, শিখতে চাচ্ছি। তো আমাদেরকে ইংরেজি শিখতে গেলে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি জানতে হবে। শুধু ইংলিশ টু ইংলিশ পড়লে মনে থাকবে না, শুধু বাংলা টু বাংলা পড়লেও হবে না। অর্থাৎ যে শব্দটা, যে সেন্টেন্সটা আমরা ইংরেজি জানবো, তার বাংলাটাও যেন আমরা জানি। কারণ কেন জানবো তার ব্যাখ্যাটা হচ্ছে, আপনাকে বললাম যে আপনি সারা দিন, যেদিন ছুটির দিন, বাসায় আপনি কি কি করেন, এটা ইংলিশে বলেন। তো দেখবেন বলার শুরুতে আপনি যখনই বলতে চাচ্ছেন, বলতে গেলেই কিন্তু ওই কথাগুলো প্রথমে আপনার ব্রেনে কিন্তু বাংলায় চলে আসে। খেয়াল করে দেখবেন। তারপর কিন্তু এটা ইংলিশে আপনি ট্রান্সলেট করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, দেন অ্যান্ড দেয়ার। এটাই কিন্তু আপনার একটা ভাষণ, একটা বক্তব্য হয়ে গেল। আপনাকে বললাম যে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার দৈনন্দিন জীবনে আপনি কি কি করেন, এটা সম্পর্কে আপনি বলবেন। তো আপনি কি বলছেন? তখন আপনি প্রথমে বলছেন যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু এভরিওয়ান, আই এম মিস্টার ফজলুল হক, নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস।
আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে বলতে যাচ্ছি। আই গেট আপ ইউজুয়ালি ইন মাই হলিডেজ, আই গেট আপ অ্যাট 6 o'clock ফ্রম বেড। ছুটির দিনে 6 না, 8 o'clock ফ্রম বেড, আমি 8টার দিকে ঘুম থেকে উঠি। এই যে 8টার দিকে ঘুম থেকে উঠি ছুটির দিনে, বা আমি এখন আমার দৈনন্দিন জীবন বর্ণনা করতে যাচ্ছি, দেখবেন প্রত্যেকটা কথা কিন্তু আগে বাংলায় আসে আপনার মাথায়। একটু ট্রাই করে দেখবেন এইটা। এই জন্য বলছি যে আমাদেরকে আগে বাংলাটা জানতে হবে। প্রত্যেকটার বাংলা জানবো, তার ইংলিশ জানবো, আবার ইংলিশ জানলে তার বাংলা জানবো। হি গোজ টু জি স্কুল, স্যার। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। এটা আমি সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিব। এখানে আপনি এগুলো একটু দেখে প্র্যাকটিস করে রাখবেন, এখানে আপনার না বোঝার মতো কিছু নেই। আমি কিছু কিছু জায়গা একটু বুঝাইয়ে দেই। যেমন দেখেন, এইটা লিখেছি আই উইল গো টু স্কুল, এটা কোন টেন্স? আমি স্কুলে যাব। এটা ফিউচার সিম্পল ইনডেফিনিট। টেন্স। হ্যাঁ, ফিউচার সিম্পল টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট, একই কথা। তাহলে আই উইল গো টু স্কুল। এইবার নিচে আবার লিখেছি দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি না, আম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই টেন্সটা আপনি বলেন, টেন্সে কি কোথাও কোনো সমস্যা আছে? যদি টেন্সে সমস্যা থাকে, এটা আমি বৃহস্পতিবার দিন বা আজকেও অনেক সময় পর ধরে পড়াবো। টেন্সটা আগে আগে ক্লিয়ার করতে হবে, কারণ দেখেন আমি এই যে প্রতিটা সেকেন্ডে আমার মুখ থেকে যে শব্দগুলো বের করছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে পাস্ট হয়ে যাচ্ছে। আমার মুখ থেকে যখন বের হচ্ছে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখন এই যে 2 সেকেন্ড আগেও যে কথাটা বললাম, এটা এখন পাস্ট হয়ে যাচ্ছে। আপনি যখন বাংলাদেশে ছিলেন ওটা পাস্ট টেন্স, এখন হংকং এ আছেন এটা প্রেজেন্ট টেন্স, ভবিষ্যতে আপনি অন্য কোথাও থাকবেন, এটা ফিউচার টেন্স। টেন্সটা যদি কেউ ভালোভাবে শিখতে পারে, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, আমি আগামী ক্লাসে একটু স্মরণ করিয়ে দিবেন, পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেইলস আলোচনা করব। কারণ পার্টস অফ স্পিচ না শিখলে দেখবেন এই যে মোবাইল বা একটা মোটর বাইক বা একটা টিভি, একটা ফ্রিজ, এর ভিতরে অনেকগুলা পার্টস থাকে। তো যারা ওই বিষয়ের মেকানিক, এরা কিন্তু ওই পার্টস গুলা খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারে, আবার কিন্তু ওইগুলা জোড়া লাগিয়ে দিতে পারে। তো আমাদেরকে এই ভাষা নিয়ে খেলা করতে হবে। একটা সেন্টেন্স আমাদেরকে খুলে ফেলতে হবে, আবার ওই সেন্টেন্সটা আমাদেরকে জোড়া লাগাতে হবে। তো এমন কোন টেন্স আছে যে টেন্সটা আপনার বুঝতে সমস্যা হয়? কোন টেন্স, 12 প্রকার টেন্সের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, আমি সেই টেন্স গুলা আবার একটু বুঝাবো, আবার বুঝাবো। কারণ বলেছি যে টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ কল্ড দা, পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, হ্যাঁ, ওটা আচ্ছা একটু বুঝিয়ে দিন, আচ্ছা আচ্ছা পারফেক্ট আচ্ছা, কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা যাচ্ছি তাহলে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো দেখাবো। আচ্ছা, তো তার আগে এই শীটটা কমপ্লিট করি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। এরপর রয়েছে আমি স্কুলে যাচ্ছিলাম না। এই বাক্যটা গঠন করতে গেলে খুবই একটা সহজ নিয়ম আছে। প্রথম বাক্যটা লিখেছি আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ক্রিয়া অজ। আর আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, এই বাক্যটা উপরের বাক্যের মতোই, শুধু এখানে অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত একটা নট যোগ করেছি। অক্সিলারি ভার্বের পরে শুধু একটা কি যোগ করেছি? নট। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। দেখেন এই যে আই ওয়াজ নট গোয়িং টু স্কুল নেগেটিভ করেছি, আর যখন ইন্টারোগেটিভ করলাম তখন এই যে অক্সিলারি ভার্ব অজ, ওই ওয়াজটাকে সবার প্রথমে এনে বসালেই কিন্তু বাক্যটা কি হবে? ইন্টারোগেটিভ হবে, প্রশ্নবোধক। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? পরে কি হবে? ওয়াজ নট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না? ওয়াজ নট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না? আমি কি ভাত খাচ্ছিলাম না? ওয়াজ নট আই ইটিং রাইস। আমি কি মোবাইল ফোনে কথা বলছিলাম না? ওয়াজ নট আই টকিং টু মোবাইল ফোন। আমি কি ছবি আঁকছিলাম না? ওয়াজ নট আই ড্রয়িং এ পিকচার। দেখেছেন? তাহলে একটা নিয়ম দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে। নিয়মের খেলা। আপনি কিছু রুলস, কিছু স্ট্রাকচার একটু শিখাই দিব, কিছু টেকনিক দেখাই দিব। এই যে আজকের যে শীট, এই যে ক্লাসটা, এটা কিন্তু লক্ষ টাকার থেকেও বেশি দামি। কেন বলবো? কারণ এখানে একটি মাত্র গো ভার্ব দিয়ে দেখেন কত রকমের বাক্য তৈরি করতেছি। একই রকমের উপাদান, মিল্ক, দুধ, এইটা থেকে কিন্তু 100 প্রকারের মিষ্টি তৈরি করা যায়। দুধ থেকে ছানা তৈরি করা যায়,
রসগোল্লা তৈরি করা যায়, পনির তৈরি করা যায়, ঘি তৈরি করা যায়, মাখন তৈরি করা যায়, যায় না? তো একই রকমের এখানে একটা ভার্ব নিয়েছি গো। দেখেন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তারপর কি আছে? আমি স্কুলে যাইনি। এই বাক্যগুলো একটু পড়েন তো, এখানে কি কি আছে? আই হ্যাভ গন টু স্কুল এখান থেকে, Yes. আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি। আই হ্যাভ নট গন টু স্কুল আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভেন্ট আই গন টু স্কুল আমি কি স্কুলে যাইনি। হি হ্যাজ গন টু স্কুল সে স্কুলে গিয়েছে। হি হ্যাজেন্ট গন টু স্কুল সে স্কুলে যায়নি। হ্যাজ হি গন টু স্কুল সে কি স্কুলে গিয়েছে। হ্যাজেন্ট হি গন টু স্কুল সে কি স্কুলে যায়নি। দেখেন, এখানে আবার মডাল ভার্বের ব্যবহার দিয়েছি। এই যে আমি যেতে পারি, সেই গো ভার্ব কিন্তু আমি গো ঠিক রেখেছি, কিন্তু ভার্বটা এখানে মডাল হয়ে গেল। গো ভার্বের বাম পাশে আরেকটা ভার্ব রয়েছে ক্যান। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? তখন ওই মডাল ভার্বটা সবার প্রথমে বসবে। ক্যান আই গো? কি হবে বলেন? ক্যান আই গো, আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো? ক্যান নট আই গো, ক্যান্ট আই গো। ক্যান নট কে লং ফর্ম, আর শর্ট ফর্মে বলা হচ্ছে ক্যান্ট। ক্যান্ট আই গো, আমি কি যেতে পারি না? আপনি অফিসে এখন আপনার ছুটি প্রয়োজন, চলে যেতে চাচ্ছেন, আপনার সিনিয়রকে বলছেন যে ক্যান আই গো, আমি কি এখন যেতে পারি? আমি কি এখন যেতে পারি? ক্যান আই গো? দেখছেন, তাহলে এখানে কিন্তু মডাল ভার্ব দ্বারাও কিন্তু ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্ন করা যেতে পারে। তো এই প্রশ্ন করাটা আমাদেরকে শিখতে হবে। আই কুড গো, দেখেন এখানে আর ক্যান ব্যবহার করেছি, এখানে ব্যবহার করেছি কুড। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। আজ আমি স্কুলে যেতে পারি, আই মে গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে নাও যেতে পারি, আই মে নট গো টু স্কুল টুডে। এখানে ক্যান ব্যবহার করেছি, কুড ব্যবহার করেছি, এখন মে ব্যবহার করলাম। এবার মাস্ট, মডাল অক্সিলারি ভার্বের ভিতরে আরেকটা ভার্ব রয়েছে যেটাকে বলা হচ্ছে মাস্ট, MUST। মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই বাজারে যাব, আই মাস্ট গো টু মার্কেট। আমি অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা। এখানে শুধু মাস্ট ঠিক থাকবে, আপনি অবজেক্ট চেঞ্জ করে দিবেন। কি করতে হবে? অবজেক্ট চেঞ্জ করে দিব। তারপর দেখেন, আই মাসেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না, অবশ্যই স্কুলে যাব না। আই মাসেন্ট গো টু ঢাকা, আই মাসেন্ট গো টু ক্যালকাটা। আই মাসেন্ট গো টু স্কুল, আই মাসেন্ট গো টু মার্কেট। অর্থাৎ এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ মাস্ট, তারপর হচ্ছে মাস্ট নট। আর ইন্টারোগেটিভে কি হবে? মাস্ট সবার প্রথমে আসবে। মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? মাসেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? মাসেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? অর্থাৎ এগুলা কিন্তু একটু ফলো করবেন। এই শীটটা আমি এখন দিয়ে দিব। এই একটি মাত্র শীট দ্বারা, ওই যে বলেছি যে এই শীট যদি ভালোভাবে কভার করতে পারেন, আপনি অনেক ওয়ার্ড, অনেক সেন্টেন্স অটোমেটিকলি শিখে যাবেন। একটা বাক্য দিয়ে 30টা বাক্য তৈরি করা, তার মানে কি আপনি 1000 সেন্টেন্স জানেন। 1000 সেন্টেন্স আপনার জানা আছে ইংলিশে। 1000 সেন্টেন্সকে মুহূর্তের ভিতরে 30,000 সেন্টেন্স করে দেওয়া সম্ভব। কিভাবে? এই শীটটা একটু জানতে হবে, এই শীটটা কভার করতে হবে। আমি স্কুলে যেতাম, অতীতকালে, আই উড গো টু স্কুল। আপনার স্টুডেন্ট লাইফের কথা বলছেন, আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, আই উড নট গো টু স্কুল। উডেন্ট, উড নট কে বলা হচ্ছে উডেন্ট। আই উডেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম? কি হবে? ওই যে উড অক্সিলারি ভার্ব, ওইটা কিন্তু সবার প্রথমে দিতে হবে। মনে রাখবেন, কোনো বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি হতে পারে, বা অক্সিলারি যেটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব প্রথমে থাকলে হেল্পিং ভার্ব, এইটাকে সবার প্রথমে আনলে বাক্যটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। আমি কি স্কুলে যেতাম? প্রশ্ন করা হচ্ছে, উড আই গো টু স্কুল? আমি কি স্কুলে যেতাম না? উডেন্ট আই গো টু স্কুল? তো এখানে মনে রাখবেন, উডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করা যেতে পারে। অতীতকালের, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে তখন কিন্তু ইউজ টু ব্যবহার করা হয়। উডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করা হয়। এখানে আপনি আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল, এটা না দিয়ে আই ইউজ টু গো টু স্কুল এটাও দিতে পারবেন। আই ইউজ টু গো টু স্কুল। তো দেখেন, এইগুলা যদি আমরা পারি, আমরা কিন্তু শুধু গ্রামার শিখে বসে থাকবো না, এই বিষয়টাও আমরা একটু দেখবো। সেটা হচ্ছে এই যে সেন্টেন্স ট্রান্সলেশন, অর্থাৎ আমরা টেন্স ব্যবহার করে, এখানে দেখেন দেওয়া আছে ডে অন, প্রথম দিনের এই কাজটুকু করতে হবে। তারপরে এখানে রয়েছে ডে টু, ডে অন হয়ে যাওয়ার পরে ডে টু তে আসতে হবে। রনি স্কুলে যায় নাই,
তুমি ভাত খেয়েছিলে। এরপরে এখানে দেখেন ডে 3 দেওয়া আছে। আমি সব সাজিয়ে রেখেছি, এগুলো স্যারের তৈরি করা। আপনি একটু যদি পারেন সময় দিবেন এখানে। সেন্টেন্স ডে ট্রান্সলেশন 3, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 3। সে কি আমটি খেয়েছিল, তাহারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম। অনেক বড় একটা শীট এখানে দেওয়া আছে। ডে 4, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। এটা একটু দেখাবো যে আপনি বলছেন প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটু সমস্যা থাকতে পারে। সমস্যা থাকবে না, আমি সব ভেঙে ভেঙে দেখাই দিব। তো এই শীটটা আমি দিব, এখান থেকে আপনি বাক্যগুলো একটু ফোনে রেকর্ড করবেন বা একটু যদি সময় পান খাতায় লিখবেন। কখনো যদি লিখতে বা রেকর্ড করতেও না পারেন একটু দেখে রাখবেন, এটা ক্লাসে একটু ইনস্ট্যান্টলি বলতে হবে। তাহারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম। এই যে বাক্যটা, আমি একটা গান গাইছিলাম বা গাচ্ছিলাম, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হবে? আমি একটা গান গাচ্ছিলাম। Song. ইয়েস, আই ওয়াজ সিঙ্গিং আ সং। কথা বলতে হবে, হ্যাঁ, কথা বলতে পারলে তবেই কিন্তু ইংরেজি শেখার সার্থকতা। কথা না বললে শুধু দিনের পর দিন গ্রামার শিখলে হবে না। তো এই কথা বলার যে জায়গাটাই দেখেন, এই একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমাদেরকে কথা বলা শিখতে হবে। সুন্দর একটা জায়গা। কিভাবে? এটা দেখিয়েছিলাম একদিন। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স? কিভাবে দর্শকদের সামনে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারি। প্রেজেন্টেশন অন, এইভাবে শুরু করা যায়। Good afternoon, everyone. How are you? This is Mr. Fazlul Haq. First, I would like to thank my honorable moderator, sir, for giving me a chance to say a few words about the selected topic in front of you. আপনাদের সামনে এমন সুন্দর একটা টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ, এখানে বলতে হবে পয়লা বৈশাখ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, হ্যাঁ, তারপর রয়েছে স্কুল ম্যাগাজিন, মাই প্যারেন্টস, মাই ফ্যামিলি, মাই পেন। অনেক রকমের বিষয়ের উপরে কথা বলা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়, উপস্থাপনা। এইটা কথা বলা শেষ হয়ে গেলে আপনি এইভাবে শেষ করতে হবে। কিভাবে শেষ নামাবো? ফিনিশিং সিস্টেম অন। দেখেন, আমাদেরকে কথা বলাটা শুরুতে সুন্দর করে শুরু করতে হবে এবং শেষটাও কিন্তু সুন্দর করে শেষ করতে হবে। ফিনিশিংটা কেমনে নামাবো? দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং। এই সময়ের জন্য আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। I hope the conversation will help you in our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. দেখছেন, এইভাবে কিন্তু কথা বলাটা শেষ নামাবো। স্টার্টিং, সরি, ফিনিশিং সিস্টেম 2, এভাবেও আপনি বলতে পারবেন। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল। সি ইউ নেক্সট। থ্যাংকস। দ্যাটস অল ফর, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল। সি ইউ নেক্সট। আল্লাহ হাফেজ। এইভাবে কথা বলার পরে এখানে এইটা আমরা একটু রিড আউট করি যে আমরা দৈনন্দিন জীবনে আমরা কি কি করি। এখানে 2-3 ভাবে কথা বলা যায়। একটা হচ্ছে আপনি দৈনন্দিন জীবনে কি কি করেন, ইয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। আবার এইটা পাস্ট টেন্সেও ব্যবহার করা যায়। পাস্ট টেন্সে কি বলতে হবে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? গতকাল আপনি কি কি করেছিলেন। প্রতিদিনের রুটিন না বলে গতকালকে আপনি কি কি করেছিলেন। আরো একটা বলা যায়, হোয়াট উইল ইউ ডু টুমরো? আপনি আগামীকাল কি কি করবেন। আপনার শিডিউল করা আছে না? তো ওই শিডিউলটা শুধু একটু ইংলিশে বলে দিতে হবে যে স্যার, আগামীকাল আমার ছুটির দিন, আমি বাসায় বা আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব, এই এই করব। ফিউচার টেন্স ব্যবহার করে বলতে হবে। তো এখানে আমরা এই প্রেজেন্টেশনটা মনে হয় একটু পড়তে পারি যে আসসালামু আলাইকুম, এটা একটু পড়েন তো। আচ্ছা, Assalamu alaikum. Good morning, you all. Well, I am glad to introduce myself. My name is Fazlul Haq. This is my name. I am 30 years old. I am Bangladeshi by birth. My home district is Noakhali. At present, I live in Hong Kong. I am a private employment. Yes. I am having my undergraduate program from Chittagong City City University in Chittagong in management, and I am doing my bachelor degree. I have missed here. I am doing my bachelor degree in management at National University Chittagong. I am from Muslim middle class family. Our family consists of 5 members. My parents and I have lovely two brothers and only one sister. My father
is a businessman and my mother is a housewife. I am married. My favorite sports are cricket and yeah, my favorite colors are white. I am interested in media. My future plan is to be a businessman. That's all about me. Thank you for patience hearing. দেখছেন তাহলে কত সুন্দরভাবে আপনি বললেন। এইবার এইটা আপনি এখানে নিজের মতো কিছু তৈরি করে দিতে পারেন যে আমি আহ আরো কিছু যদি আপনার কোনো বলার থাকে এর ভিতরে সেটা আপনি ইনক্লুড করতে পারবেন। এখানে বলা হচ্ছে যে আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া, আপনি বলতে পারেন আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। হ্যাঁ, মাই ফেভারিট প্ল্যান ইজ টু বি আ টিচার, এটা বলতে পারেন মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ ডক্টর, এভাবে বলতে হবে। তারপর দেখেন টপিক ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, এটাও কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে বা আমরা সারাদিনে কি কি করি এটা আমাদেরকে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও বলা লাগতে পারে, বিভিন্ন জায়গায় এটা আসে। ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যাবলী। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution to Fajr prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and have my breakfast. Then I get ready to go to my office. I reach to office at 9:30 a.m. Then I started doing my work. That is all about my activities. Thanks for your patience sharing. এখানে অফিস শেষ করা পর্যন্ত লিখেছে, আপনি আরো লিখতে পারেন যে I come back from office at 5 p.m. Then I give some time to my family and I go to field in the afternoon and I play with my friends. I come back from field in the evening and I sit to read and I read up to 10 p.m. After that I take my dinner and at 11 p.m. I go to bed for sleeping. 11টার সময় আমি ঘুমাতে যাই। This is my daily activities or this is my routine. Thank you very much for patience hearing. See you in the next time. আল্লাহ হাফেজ। তাহলে দেখছেন কথা বলাটা খুবই সহজ, শুধু আমাদের কিছু সিস্টেম অবলম্বন করলেই কিন্তু আমরা কথা বলতে পারবো। কথা বলা এখানে আহামরি কঠিন কোনো বিষয় না। কথা বলতে গেলে আমাদের এখানে এইটা একটু যদি আমরা হোমওয়ার্ক হিসাবে নিতে চাই তাও নেওয়া যায়। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এখানে যে কথাটা বলেছেন না, প্রত্যেকটা কথা কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। এই যে আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু, এখানে আই গেট আপ আর্লি ইন দা মর্নিং, এখানে আই গট আপ দিতে হবে। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশড মাই টিথ, ইডি যোগ করতে হবে। অর্থাৎ গতকাল আপনি কি কি করেছিলেন। তারপর কি বলা যায়, হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি কি করবেন। এই কথাগুলাই শুধু ফিউচার টেন্স ব্যবহার করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে এখানে আমাদের যে পদ্ধতিগুলো দেখানো আছে, হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, দেখেন পিকনিকের উপরে যদি একটু কথা বলতে হয় তো এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু একটা পিকনিকের উপরে প্যারাগ্রাফ, একটা প্রেজেন্টেশন হয়ে যায়। কিভাবে বলতে হবে, দেখেন আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, আপনি কখন একটা পিকনিকে গিয়েছিলেন। হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শীতের সময় বাংলাদেশে পিকনিকে যায় না, তাই বলছে যে হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, আপনি কখন গিয়েছিলেন। হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। হোয়ার মানে কি, কোথায়। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দেয়ার স্পট, আপনি এই পিকনিক স্পটে পৌঁছানোর পর কি কি করেছিলেন। তো মানুষ কি করে, ওখানে ছবি তোলে, কেউ র্যাফেল ড্রর আয়োজন করে, কেউ কৌতুক করে, কেউ খাওয়া দাওয়া করে, কেউ ঘোরাঘুরি করে, তাই না। অনেক রকমের আনন্দ করা হয়, মজা করা হয়, দেখবেন কলেজ লাইফ থেকে হয়তো গিয়েছেন। হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, আপনি দুপুরের খাবারটা কখন সেরেছিলেন। হোয়ার, হট ওয়ার দেয়ার ইন দা ফুড আইটেমস, এই যে লাঞ্চ করেছিলেন এখানে ফুড আইটেম গুলা কি কি ছিল। হট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, কি কি বিনোদনমূলক কাজ সেখানে করেছিলেন। অনেকে কৌতুক করে, অনেকে গান করে, অনেকে বিভিন্ন র্যাফেল ড্র এর আয়োজন করে, লটারি না, অনেক রকমের কিছু করে। হোয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, হোয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, আপনি কখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাহলে এটা আমরা একটু পড়তে পারি। আর পিকনিক আই এনজয়েড পড়ে এইটার উপরে আমরা কথা বলবো, একবার একটু পড়ে ফেলেন। পিকনিক আই এনজয়েড লাস্ট উইন্টার, Last winter, I went on a picnic which was full of enjoyment. We went to the national park. Some of my classmates arranged the picnic. We were 15 in number. We hired a microbus earlier. Within half an hour,
We got out of the city. We were all singing inside the micro. At last, at about 10 a.m., we reached the Grand Sport. After After racing. racing, we finished our breakfast. We did not take any cook with us. Two of our classmates, Rana and Kamal, took the charge of cooking. Sohail and I dug a small hole to make a temporary cooker. We all started helping Rana and Kamal. Some of our friends fetched water from nearby sources. Others helped to prepare onion, garlic, and other spices. At about 1:30 p.m., the dish was ready. Everyone felt quite hungry. So I started serving the prepared food. There were pulao, roast beef, salad, etc. We finished our feast and retired to rest for about half an hour. One of our friends recited a great poem of Jivan Ananda Das. Rifan presented a joke on a voracious eater. Suman, who is a good singer, presented two songs of Nozrul. We started for home at 5 p.m. after talking our tea. We enjoyed the picnic most and it is really a memorable day for me. থ্যাংক ইউ, ভেরি নাইস প্রেজেন্টেশন। অ্যান্ড আপনার পড়াটাও খুব, রিডিং স্কিলটা খুব ভালো আছে। আপনি খুব ভালোভাবে, যে ভোরাসিয়াস ইটার, এই শব্দগুলো অনেকে কিন্তু এখানে গিয়ে বেঁধে যায়, এই জায়গাটা ভালোভাবে ক্লিয়ারলি উচ্চারণ করতে পারে না। তো এখন আমাদের যেহেতু রিডিং স্কিলটায় সমস্যা নেই, আমাদের রিটেন অর্থাৎ লেখা এবং রাইটিং এবং স্পিকিং, এই দুইটা জায়গায় একটু বেশি গুরুত্ব দিতে হবে। এখানে একটা ডায়লগ দেওয়া আছে, ঠিক এরই আদলে করে এই ডায়লগটা কিন্তু আমাদের হোম টাস্ক থাকবে। রাজু, তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানে এই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে কি হবে এখানে? রাজু, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? এখানে কিন্তু এইটা আমাদেরকে একটু মনে মনে আগে একটু ভেবে রাখবেন, পরের দিন এইটার উপরে আমরা একটু কথা বলবো। অনেকগুলো ছোটখাটো হোম টাস্ক দেখছি, এই টাস্ক গুলো একটু দেখে রাখবেন। আ পিকনিক আই এনজয়, এই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু মানে একটা প্যারাগ্রাফ হয়ে যায়। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক? তো এখানে কখন গিয়েছিল? উই ওয়েন্ট, বা লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তাহলে বলতে হবে উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, অথবা উই ওয়েন্ট টু দ্য কক্সবাজার সি বিচ, উই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, উই ওয়েন্ট টু দ্য সোনারগাঁও। অনেক জায়গার কথা এখানে বলা যায়। তারপর বলছে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? তাহলে এখানে কি বলতে হবে দেখেন, এখানে বলতে হবে আফটার রিচিং দ্য স্পট, আফটার রিচিং উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। আমরা সেখানে পৌঁছানোর পর প্রথমে আমরা কি করলাম? আমরা আমাদের নাস্তা খেয়েছিলাম সকালে, কিন্তু বাস থেকে, সেই মাইক্রো গাড়ি থেকে নামার পরে আমরা উই টুক আওয়ার ব্রেকফাস্ট। উই ডিড নট টেক এনি কুক, আমরা কোনো রাঁধুনি আমাদের সঙ্গে নেয়নি। বিকজ টু অফ আওয়ার ক্লাসমেটস রানা অ্যান্ড কামাল টুক দ্য চার্জ অফ কুকিং। এই রাঁধুনির যে বেতনটা, টাকাটা, এটা আমার দুই বন্ধু নিয়েছিল এবং ওরা কিন্তু এই রান্নার কাজটা সেরে ফেলেছিল। ওই রানা এবং কামাল খুব ভালো রান্না করতে পারতো। দেখেন প্রশ্নগুলো যা, উত্তর হবে ঠিক তা। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? স্পটে পৌঁছানোর পর, যারা দেখবেন যারা শীতের সময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় পিকনিকে যায়, বাসে করে কিন্তু ওই কাঠ, তারপরে খাবার থালা, পানি টানি নিয়ে যায়। এবার সেই স্পটে নেমে ওখানে ওই যে রাঁধুনি সঙ্গে থাকে, ওরা কিন্তু রান্না করে, ছেলেমেয়েরা ওই স্পটটা ঘুরে ঘুরে দেখে। 1-2 ঘন্টা পরে দেখা হয়ে গেলে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার বিকেল টাইমে কিন্তু ওইগুলো সব গুছিয়ে বাসের ছাদের পরে নিয়ে বা যার যার বাসায় চলে আসে। তো এখানে সুন্দর একটা বিষয় কথা বলার জন্য একটা ভালো প্লট। কি বলা হচ্ছে? হোয়াট ওয়্যার দেয়ার ইন দা ফুড আইটেমস? ফুড আইটেমে কি কি খেয়েছিলেন? এরা কি কি খেয়েছিল দেখেন, রোস্ট, সালাদ, এই যে দেয়ার ওয়্যার, পোলাও, রোস্ট, বিফ,
সালাদ এটসেট্রা। এরা এই খাবারগুলো খেয়েছিল। উই ফিনিশড আওয়ার ফিস্ট অ্যাট রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমাদের একজন বন্ধু কবি জীবনানন্দ দাশের একটা কবিতা সে কিন্তু আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন এ ভোরাসিয়াস ইটার। অর্থাৎ আমারই এক বন্ধু রিপন, সে একজন বিখ্যাত খাদক, যে ভালো খেতে পারে। ভোরাসিয়াস ইটার মানে যারা বেশি খায়। এই খাদক, বিখ্যাত খাদকের উপরে সে একটা ঘটনা, একটা কৌতুক করেছিল কিন্তু, দেখেছেন? তো এই প্রশ্নগুলোর কিভাবে উত্তর দেওয়া যায় আমরা কিন্তু এটা একটু খুব ভালোভাবে দেখব। এই প্রশ্ন করতে হবে এবং উত্তর দেওয়া শিখতে হবে। আর প্রশ্ন করতে গেলে আমাদের সবসময় ভার্বের ব্যবহারটা বেশি করে জানতে হয়। ভার্ব, দেখেন এটা একটু দেখাই, পেয়েছি। অর্থাৎ আমাদের যে জায়গাটা আমরা একটু বেশি করে লাগবে সেটা হচ্ছে এই সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বটাও কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কাজে লাগে। ওই যে ওখানে দেখেছিলাম, যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, একটু আগে 30টা বাক্য তৈরি করা যায় যে শিট। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। তো এটাকে প্রশ্ন করলাম, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কি ভাত খাচ্ছি? কি হবে? অ্যাম আই ইটিং রাইস। মনে রাখবেন, কোনো বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ। আমি এখন অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস। এখন নিজে নিজে বলবেন যে আমি কি এখন অফিসে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু অফিস? অ্যাম আই গোয়িং টু অফিস? অর্থাৎ এটা খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। তো তদ্রূপ দেখেন, এখানে সেমি মডাল দিয়ে আমরা কয়েকটা বাক্য একটু দেখব। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, ইউজ টু। এই চারটা টু আমাদেরকে খুব ভালোভাবে একটু নিতে হবে। কয়টা টু বললাম? চারটা টু। নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু আর ইউজ টু। দেখেন এদের ব্যবহারটা কি। নিড টু এর অর্থ হচ্ছে প্রয়োজন বা বাধ্যকতা। প্রয়োজন বা বাধ্যবাধকতা এমন বুঝালে সেখানে আমরা নিড টু ব্যবহার করব। সেখানে আমরা কি ব্যবহার করব? নিড টু ব্যবহার করব। দেখেন, নিড টু দরকার, প্রয়োজন বা বাধ্যবাধকতা। পজিটিভ একটা বাক্য, উই নিড টু গো দেয়ার। কখনো যদি এরকম কোনো বাক্য আপনাকে বলতে হয়, ইংলিশে বলবেন কিভাবে? আমার সেখানে যাওয়া দরকার। এই যে আপনার বাসার ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আপনার এখন মেকানিক আনা দরকার, মেকারের কাছে যাওয়া দরকার। তাহলে কি বলতে হবে? আই নিড টু গো টু দ্য মেকানিক, বা আই নিড টু গো টু দ্য রিপেয়ারিং হাউস। আমার এখন এটা যেখানে ঠিক করে সেই জায়গাতে নিয়ে যাওয়া দরকার। আমার সেখানে যাওয়া দরকার, আমাদের সেখানে যাওয়া দরকার। উই নিড টু গো দেয়ার। উই নিড টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া দরকার। নেগেটিভ কি হবে? উই নিড নট টু গো দেয়ার, অর উই ডোন্ট নিড টু গো দেয়ার। আমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। নেগেটিভ হলো ওই নিডের পরে শুধু একটা নট বসাবেন। নিডের পরে, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, হেয়ার ইউ ক্যান সি। এখানে এই নিড অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব কি? গো। মেইন ভার্ব কি? গো। আমি একটু আগেই বলেছি, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে শুধু ওই অক্সিলারি ভার্বের পরে নট দিলেই হবে। শুধু ওই অক্সিলারি ভার্বের পরে কি দিতে হবে? নট। তো এখানে দেখেন, খুব ভালোভাবে লক্ষ্য করি, উই নিড নট টু গো দেয়ার, উই নিড নট টু গো দেয়ার, অথবা উই ডোন্ট নিড টু গো দেয়ার। নিড নট না বলে এখানে ডোন্ট এরও ব্যবহার করা যায়। তো আমাদের সব থেকে বেশি ভালো হয় ডোন্ট আমরা নতুন করে আনবো না, যেহেতু নিড রয়েছে এরপরে নট ব্যবহার করব। উই নিড নট টু গো দেয়ার। আপনি মনে মনে বলছেন যে আমার এখন বাজারে যাওয়া দরকার, তাহলে কি বলতে হবে? আই নিড টু গো টু মার্কেট নাও। আই নিড টু গো টু মার্কেট নাও। এইবার নিডের পরে আমরা আসবো ডেয়ার টু। এই ডেয়ার টু এর বাংলা অর্থটা কি? সাহস করা বা চ্যালেঞ্জ প্রকাশে ব্যবহৃত হয়। সাহস করা বা চ্যালেঞ্জ করা, ডেয়ার টু, মনে রাখবেন কি ব্যবহার করা হয়? ডেয়ার টু। উদাহরণ দেখেন, পজিটিভ, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলার সাহস করে, ইভেন ইন দ্য ডিফিকাল্ট সিচুয়েশন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস করে। নেগেটিভ কি হবে? শি ডেয়ার নট টু। ওই ডেয়ার এর পরে নেগেটিভ করতে গেলে শুধু নট যোগ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। শি ডেয়ার নট টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন। অথবা ওই ডু নট দিয়ে এখানে করা যায়, তো হি যেহেতু থার্ড পারসন, এখানে ডাজ নট আসবে। হি ডাজ নট ডেয়ার টু স্পিক দ্য ট্রুথ ইভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, সে কঠিন পরিস্থিতিতেও সত্য বলার সাহস করে না। বাধ্যবাধকতা বা কর্তব্য প্রকাশ করার ক্ষেত্রে দেখেন, বাধ্যবাধকতা বা কর্তব্য প্রকাশ করার ক্ষেত্রে হ্যাভ টু।
কিসের ব্যবহার করব? হ্যাভ টু। হ্যাভ টু শব্দের অর্থ হচ্ছে বাধ্যবাধকতা বা কর্তব্য। যেমন আমার সেখানে যাওয়া দরকার, বা আমার সেখানে আমার কাজটি করা দরকার, কালকের মধ্যে আমার কাজটি শেষ করতে হবে, আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে না, এমন বুঝালে সেখানে হ্যাভ টু ব্যবহার করে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। দেখেন এই যে মধ্যে বোঝালে কিন্তু বাই বসে, আমাকে কালকের মধ্যে কাজটি শেষ করতে হবে, নির্দিষ্ট সময়ের একটা মধ্যে। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। বাই টুমরো অর্থাৎ আমাকে কালকের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো, আর আই ডোন্ট হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো। একই নিয়মে করবেন এগুলা। এরপর আসবো একটা ইউজ টু। ইউএসইডি, মনে রাখবেন এটা খুব বেশি আমরা ব্যবহার করি। অতীতকালের নিয়মিত অভ্যাস বা কোনো অবস্থা বোঝালে ইউজ টু ব্যবহার করি। ইউএস, ওর পরে ইডি, ইউজড টু, অতীতের অভ্যাস। যেমন হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে যুবক ছিল, তার ছোটবেলা ছিল, তখন সে নিয়মিত ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, এখন কিন্তু আর খেলে না। কিভাবে বলবো? হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং। হি ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, যখন সে ছোটবেলায় ছোট ছিল, তখন সে ক্রিকেট খেলতো। তারপর নেগেটিভ কি হবে? এই ইউজ টু বলেছি না, এই যে অক্সিলারি ভার্ব, এই ইউজ এর পরে নট দিতে হবে। ইউজ এর পরে নট দিতে হবে। হি ইউজড নট টু প্লে ক্রিকেট, হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, অর হি ডিড নট ইউজ টু। এই দেখেন এই ইউজ টু কিন্তু অতীতকাল না, পাস্ট টেন্স, এই জন্য এখানে ডিড নট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ডিড নট। হি ইউজড নট টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, অথবা বলা যায় হি ডিড নট ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন হি ওয়াজ ইয়ং, সে ছোটবেলায় ক্রিকেট খেলতো না। আরো একটু দেখেন সেমি মডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য। সেমি মডাল অক্সিলারি ভার্বের কি কি বৈশিষ্ট্য থাকে? মেইন ভার্বের মতো ব্যবহার, নিড টু, হ্যাভ টু এর পর ভার্বের মতো ইনডেফিনিট টু প্লাস ভার্ব ব্যবহৃত হয়। উদাহরণ দেখেন, আই নিড টু গো নাও, এখানে নিড এর পরে আবার টু গো দিয়েছি, আই নিড টু, কি বলা হচ্ছে? নিড টু বা হ্যাভ টু এর পরে সাধারণ ভার্ব এর মতো ইনফিনিটিভ টু ভার্ব ব্যবহৃত হয়। এই যে নিড, আই নিড, এরপরে গোর আগে কি টু যুক্ত করা হয়েছে, টু গো। আই নিড টু গো নাও, আমার এখন যাওয়া দরকার। আই নিড মানে প্রয়োজন। মডাল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার, ডেয়ার এবং নিড কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের মতো সরাসরি ভার্ব হিসেবে ব্যবহার হয়। খুব ভালোভাবে লক্ষ্য করেন, ডেয়ার এবং নিড কিছু ক্ষেত্রে মডাল অক্সিলারি এর মতো সরাসরি ব্যবহৃত হয়। যেমন উই নিড নট অ্যাপোলোজাই, উই নিড নট অ্যাপোলোজাই, আমাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। এখানে নিডটা কিন্তু একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। এখানে নিড কিন্তু ওই অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি, এখানে নিড কিন্তু মেইন ভার্ব। যেমন একটা বাক্য এখানে আমি একটু লিখাই, দেখেন একটু লিখি, আই অ্যাম আ স্টুডেন্ট, STUDENT। এখানে এই যে অ্যামটা কি ভার্ব একটু বলেন তো? অ্যামটা দেখবেন মেইন ভার্ব, বোঝা যায়? কিন্তু এই বাক্যটাকে আমি আবার এখানে অ্যামটা, এটা অক্সিলারি ভার্ব হবে, একটা কন্টিনিউয়াস টেন্স লিখে দেব। শুধু একই বাক্য কি লিখলাম? আই অ্যাম ইটিং রাইস, EATING, ইটিং, RICE। দেখেন এখানে কিন্তু এই অ্যাম আর মেইন ভার্ব থাকলো না, এখানে অ্যাম অক্সিলারি ভার্ব হয়ে গেল। এই যে ভার্বের যে পরিবর্তন, ভার্বের ব্যবহার, এটাই আমাদেরকে ধরতে হবে, এটাই বুঝতে হবে। টেন্সের ব্যবহার সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। সেমি মডাল ভার্বগুলোর সাথে টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, আই হ্যাড টু লিভ আর্লি ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমাকে সকাল বলে বের হতে হয়েছিল। সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্ব এবং সাধারণ ভার্বের ভূমিকা পালন করে। কি বলা হচ্ছে? এই যে সেমি মডাল যে ভার্বগুলো, এগুলো বিশেষ পরিস্থিতিতে মডাল অক্সিলারি ভার্বের মতো ভূমিকা পালন করে। এগুলো সঠিক ব্যবহার ইংরেজি ভাষার বিভিন্ন জটিল প্রকাশকে সহজ করে। দেখেন এই যে ব্যবহারগুলো এখন দেখাবো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ইউজ অফ এম টু, ইজ টু, আর টু, অস টু, আয়ার টু, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বসে এম টু, ইজ টু, আর টু, আর পাস্ট টেন্সে বসে অস টু বা আয়ার টু। কেমন হয় দেখেন, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সাবজেক্ট বা কর্তাকে, এমন ক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু ব্যবহার করা হয়। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সেই ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু, আর টু ব্যবহার করা হয়। নিম্নে এই ধরনের বাক্যের ইংরেজি করার জন্য স্ট্রাকচার দেওয়া হলো। কি দেওয়া হলো? সাবজেক্ট প্লাস
M2 বসাতে হবে, অথবা ইজ টু, অথবা R2। এটা কিভাবে বসাবেন? সাবজেক্ট অনুসারে প্লাস ভার্বের বেস ফর্ম। রুমাকে প্রত্যেক দিন রান্না করতে হয়। রুমা ইজ টু কুক রাইস ডেইলি। ভাত রান্না করতে হয়, রুমাকে প্রত্যেকদিন ভাত রান্না করতে হয়। আপনি এবার মনে মনে বলবেন, আমাকে প্রত্যেকদিন অফিসে যেতে হয়, আই ইজ টু হবে নাকি M2 হবে? নিশ্চয়ই M2 হবে। এই যে বলেছি সাবজেক্ট অনুসারে এগুলো পাল্টে যাবে। তাহলে কি হবে? আই এম টু গো টু অফিস ডেইলি, আমাকে দৈনিক অফিসে যেতে হয় প্রত্যেক দিন। রহিমকে প্রত্যয়, এই যে রহিমকে প্রত্যহ অফিসে যেতে হয়, প্রত্যহ মানে প্রত্যেক দিন। রহিম ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়। স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখানে নিজে নিজে একটা বলতে পারেন, আমাকে প্রত্যেক দিন রান্না করতে হয়, আমাকে প্রত্যেক দিন ভোর 5টায় ঘুম থেকে উঠতে হয়। এই বাক্যগুলো কিন্তু নিজে নিজে একটু করতে হবে। এরূপ বাক্য যখন না বোধক হবে, নেগেটিভ, তখন স্ট্রাকচারটা কি হবে দেখেন, ওই সাবজেক্টের পরে উপরে বসেছে M2 ইজ টু R2, আর এখানে বসবে সাবজেক্টের পরে এম নট টু, ইজ নট টু, আর নট টু। রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট টু গো টু অফিস। ছাত্রদেরকে প্রচুর অধ্যয়ন করতে হয় না, স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। স্টুডেন্টস আর নট টু স্টাডি মাস। দেখেছেন? তাহলে এখানে কিভাবে করবেন? শুধু ওই M2 ইজ টু R2, তো এই এম এর পরে নট, ইজ এর পরে নট, আর এর পরে নট। রুমাকে রান্না করতে হয় না, রুমা ইজ নট টু কুক রাইস। রহিমকে অফিসে যেতে হয় না, রহিম ইজ নট গো টু অফিস। তো দেখেন এরপরে কি প্রশ্নবোধক হবে। প্রশ্নবোধক কিভাবে করতে হবে? খুবই সহজ। এম ইজ আর, দেখেন মনে রাখবেন, প্রথমে এম ইজ আর যে কোনো একটি বসাতে হবে, তারপরেই সাবজেক্টটা দিতে হবে, তারপরে টু যুক্ত মেইন ভার্ব। আবার বলি, প্রথমে এম ইজ আরটা বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। একসঙ্গে টু বসানো যাবে না, M2 ইজ টু R2 একসঙ্গে বসানো যাবে না। প্রথমে সাবজেক্ট, সরি, প্রথমে এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর টু যুক্ত মেইন ভার্ব, তারপর এক্সটেনশন। রুমা না, রুমাকে কি ভাত রান্না করতে হয়? ইজ রুমা টু কুক রাইস? প্রথমে কিন্তু এই যে ইজ, এম ইজ আর এটা বসেছে, তারপর সাবজেক্ট কি বসেছে? রুমা, তারপরে টু প্লাস মেইন ভার্ব, এই যে টু কুক। ইজ রুমা টু কুক রাইস? রহিমকে কি অফিসে যেতে হয়? ইজ রহিম টু গো টু অফিস? ছাত্রদের কি প্রচুর অধ্যয়ন করতে হয়? আর স্টুডেন্টস টু স্টাডি মাস? আর স্টুডেন্টস টু স্টাডি মাস, ছাত্রদেরকে কি প্রচুর পড়াশোনা করতে হয়? তারপর অজয়ের ব্যবহার দেখেন, অস টু অথবা ওয়ার টু। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো বোঝাতে অস টু এবং ওয়ার টু ব্যবহৃত হয়। অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এমন বুঝালে অস টু বা ওয়ার টু। আপনি একটু পড়েন কি আছে এখানে, আমাকে অফিসে যেতে হতো। I I was to go to the office, আমাকে অফিসে যেতে হতো। I was to cook rice, আমাকে ভাত রান্না করতে হতো। You were to study math, তোমাকে প্রচুর বই পড়তে হতো। সুন্দর। তাহলে এখানে ইউ এর পরে, ইউ যেহেতু প্লুরাল সাবজেক্ট, এখানে ভার্ব প্লুরাল হয়েছে। ইউ ওয়্যার টু স্টাডি মাস, ইউ ওয়্যার টু স্টাডি মাস, তোমাকে প্রচুর বই পড়তে হতো, তোমাকে একটা সময় প্রচুর পরিশ্রম করতে হতো, আমাকে একটা সময় দৈনিক 12 ঘন্টা পরিশ্রম করতে হতো। এই বাক্যগুলো আপনি অস টু ওয়্যার টু ছাড়া অন্য কোনো ভাবে করা যাবে না। তাহলে কি হবে? আই অস টু ডু আ হার্ড ওয়ার্ক ইন দা পাস্ট, আমাকে প্রতিদিন বাজারে যেতে হতো। আই অস টু গো টু মার্কেট এভরিডে। ইউ ওয়্যার টু ক্যাচ এ ফিশ এভরিডে, তোমাকে প্রতিদিন মাছ ধরতে হতো। এটা অতীতে কাউকে কোনো কাজ করতে হতো এমন বুঝালে অস টু ওয়্যার টু। একটা মজার ব্যাপার কি, এখানে 3টা বাক্য দেওয়া আছে, আমাকে অফিসে যেতে হতো, আমাকে ভাত রান্না করতে হতো, তোমাকে প্রচুর বই পড়তে হতো। এখন এই 3টা বাক্যের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো না। এই নিয়মটা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কি কোনো কাজ রয়েছে এইভাবে বলা যায়? যায়। কিভাবে? আমাকে গত বছর প্রচুর পড়াশোনা করতে হতো কারণ আমার পরীক্ষা ছিল, আমাকে প্রতিনিয়ত তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে হতো, আমাকে প্রতিদিন আহ কি করা যায়, আমাকে প্রতিদিন সাইকেল চালাতে হতো। এই অতীতকালে কোনো কিছু কাজ করতে হতো, তখন অস টু বা ওয়্যার টু ব্যবহার করব। ইউজ অফ বি সাপোজ টু, এটার ব্যবহার খুব ইম্পর্টেন্ট। দেখেন বি সাপোজ টু, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে র থাকবে, করার কথা। যেমন রহিমের কলেজে যাওয়ার কথা, আমার ঢাকায় যাওয়ার কথা, করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা।
আমাদের আজ বিকাল 4টার সময় ক্রিকেট খেলার কথা। এই বাক্যগুলো এই স্ট্রাকচারে করতে হবে। সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, অথবা আর সাপোজ টু। সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, অথবা আর সাপোজ টু। রহিমের কলেজে যাওয়ার কথা। রহিম ইজ সাপোজ টু গো টু কলেজ। এখানে এই সাপোজ টু কিন্তু হচ্ছে আমার স্ট্রাকচারের টু। এটা মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, স্যার একই বাক্যে দুইটা টু, সাপোজ টু আবার গো টু। তো এখানে সাপোজ টু, এটা হচ্ছে এই যে একসঙ্গে বলা হচ্ছে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। আর গো টু কলেজ, এই কলেজের আগে টু বসে, কারণ কি? কারণ এখানে নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসানো যায়। তাহলে কলেজ, গো টু কলেজ, অর্থাৎ কলেজের কাছে দিকে প্রতি, কাছে দিকে প্রতি, এটা থাকলে টু বসে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি বা আমি স্কুলে যাচ্ছি। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু আমরা এইটা ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। আর পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। আমার ঢাকায় যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু ঢাকা। আমার বিদেশ যাওয়ার কথা। আই এম সাপোজ টু গো টু ফরেন কান্ট্রি। করিমের আজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা। করিম ইজ সাপোজ টু গো টু হিজ ভিলেজ হোম টুডে। তার আজ আমার সাথে দেখা করার কথা। হি ইজ সাপোজ টু মিট উইথ মি। দেখছেন? আমাদের আজ বিকাল 4টায় ক্রিকেট খেলার কথা। বন্ধুরা স্কুল থেকে বলছে যে আজ আমরা আমাদের স্কুল মাঠে সবাই হাজির হতে হবে, ক্রিকেট খেলবো। উই আর সাপোজ টু প্লে ক্রিকেট অ্যাট 4 p.m. উই আর সাপোজ টু, আমাদের কথা আছে কি? টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলার বা খেলতে, অ্যাট 4 p.m. বিকাল 4টায়। আর এই ধরনের বাক্যকে যখন আমরা না বোধক করব, তখন স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। কি হবে? সাবজেক্ট প্লাস এম নট সাপোজ টু, ইজ নট সাপোজ টু, আর নট সাপোজ টু, প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস কি হবে? বেস ফর্ম। যেমন দেখেন, রহিমের আজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা না, যাওয়ার কথা না, তখন কি বলেছি? এই যে এম নট সাপোজ টু, অথবা ইজ নট সাপোজ টু, বা আর নট সাপোজ টু। রহিম ইজ নট সাপোজ টু গো টু দ্য ইউনিভার্সিটি টুডে। আমাদের আজ বই পড়ার কথা না। মনে করেন আজ শুক্রবার, আপনাকে বলছি যে বই পড়েন, আপনি বলছেন স্যার আজ তো আমার বই পড়ার কথা না। আই অ্যাম নট সাপোজ টু রিড বুকস টুডে। তোমার আজ ক্রিকেট খেলার কথা না, তোমার আগামীকাল পরীক্ষা, আব্বু বলছে যে তুমি এখন আজকে ক্রিকেট খেলতে পারো না, তোমার আজ ক্রিকেট খেলার কথা না। ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। ইউ আর নট সাপোজ টু প্লে ক্রিকেট টুডে। এই ধরনের প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ হলে স্ট্রাকচারটা সবই ঠিক থাকবে, শুধু এই ইজটা আগে চলে আসবে। ইজের পরে ভার্ব দিতে হবে। অ্যাম ইজ আর, তারপর কিন্তু সাবজেক্ট, সরি ভার্ব না, সাবজেক্ট। অ্যাম ইজ আর, তারপর সাবজেক্ট। যেমন ইজ রহিম সাপোজ টু, তারপর কি গো টু ইউনিভার্সিটি টুডে। ইজ রহিম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি টুডে, এখানে দুইটা টু, একটা হচ্ছে সাপোজের সঙ্গে টু বসেছে, আর এই টু দা ইউনিভার্সিটি এটা প্রেপোজিশনের টু। আমাদের কি কি আজ বই পড়ার কথা? আমাদের কি আজ বই পড়ার কথা? আর উই সাপোজ টু রিড বুকস টুডে। এখানে আর সাপোজ টু উই রিড বুক দিলে হবে না, আর সাপোজ টু না, আর এর পরে সাবজেক্ট। আর উই সাপোজ টু রিড বুক টুডে। তোমার কি আজ ক্রিকেট খেলার কথা? আর ইউ সাপোজ টু ক্রিকেট। এই যে আপনি যদি আপনার অফিসে সিনিয়র জুনিয়র কাউকে প্রশ্ন করতে চাচ্ছেন ইংলিশে, তোমার কি আজ অফিসে যাওয়ার কথা, তোমার কি আজ এই কাজটি করার কথা, এইগুলো কিন্তু আপনি এই রুলগুলা একটু দেখবেন, একটু ব্যবহার করে ডে টু ডে লাইফের যে কথাগুলা, আমরা প্রতিদিন ভাত খাই, উই ইট এভরিডে, উই ইট রাইস এভরিডে। আমরা প্রতিদিন গোসল করি, আমরা প্রতিদিন রাত্রে ঘুমাই, আমরা প্রতিদিন সকালে বাজারে যাই। এই দেখেন, প্রতিদিন দৈনন্দিন কাজের যে বাংলা কথাগুলো, ওইগুলো একটু ইংলিশে বলার চেষ্টা করবেন, আপনি দ্রুত ইংলিশটা শিখে যাবেন। আমি জি প্রতিদিন স্যার। আমি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠি। আই গেট আপ ফ্রম বেড অ্যাট ডন, অথবা আর্লি ইন দ্য মর্নিং। এইভাবে কিন্তু নিজের যে কথাগুলা, আমি প্রতিদিন সকাল 9টার সময় অফিসে যাই, এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো একটু ইংলিশে বলার চেষ্টা করবেন। যেখানে সমস্যা থাকবে আমি তো আছি। এইভাবে একটু চেষ্টা করলে বেশি দ্রুত শেখা যায়। আর নয় শুধু গ্রামার শিখলাম, তারপরে একটা টাইমে গিয়ে আমি কথা বলা শুরু করব, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সম্পূর্ণ অসম্ভব। আমাদেরকে একটু একটু করে শিখতে হবে, একটু একটু করে মুখ খুলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আপনাকে যদি বলি যে মনে করেন বাংলাদেশে প্রায় ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং হয়, তো এইটা নিয়ে আমরা একটু কথা বলবো।
তা ট্রাফিক জ্যাম বা লোডশেডিং নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কিভাবে বলতে হয়? তখন কিন্তু আমাদের প্রথমে এইটুক দিয়ে শুরু করতে হবে, যে স্পিকিং স্টার্টিং সিস্টেম। প্রথমে বলতে হবে, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার ড্যাশ, নাম বলবেন। এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি এ চান্স টু সে সামথিং অ্যাবাউট দিস টপিক। হ্যাঁ, টুডেস টপিক ইজ ট্রাফিক জ্যাম, ডিয়ার অডিয়েন্স। এবার শুরু করতে হবে, traffic jam is a great problem nowadays in our country. Hmm? There are the students are the most sufferer for this reason. এই কারণের জন্য সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে ছাত্রছাত্রীরা। ইট হ্যাম্পার্স আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস অর ডেইলি ওয়ার্কস। বিভিন্ন কাজের ক্ষতি করে। একটা ট্রাফিক জ্যাম সম্পর্কে বা লোডশেডিং সম্পর্কে আগে মনে মনে ভাবতে হবে বাংলায়, যে আমি কি বলতে চাচ্ছি, সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে যে প্রথমে আমাকে বাংলাটা ভালোভাবে ধরতে হবে, আর তার আগে হচ্ছে টেন্সটা ভালোভাবে লক্ষ্য করতে হবে। টেন্স জানা থাকলে সবকিছুই কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো দেখেন, এই টেন্সটার কথা বলেছিলেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু সমস্যা। সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু এখন দেখায়, আসে না হয়তো সময় থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা খুবই সহজ একটা টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের টেন্স শেখার আগে এই শীটটা একবার দিয়েছিলাম, প্রয়োজনে আজকে আবার আমি দিয়ে দিব। ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে খুব বেশি পরিমাণে। ভার্ব ফর্ম মুখস্থ না করলে, এখানে একটা ভার্ব আছে দেখেন, ড্রিঙ্ক। ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা। ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা। তো আমি যদি বলি, আমি গতকাল 1 গ্লাস দুধ পান করেছিলাম, এই যে ড্রিঙ্ক মানে পান করা, কিন্তু করেছিলাম ইংরেজি কি হবে? গতকাল, অতীত হয়ে গেছে, তখন ড্রাঙ্ক হবে। ড্রাঙ্ক, DRANK, আই ড্রাঙ্ক a cup of milk yesterday, a glass of milk yesterday। আমি যদি বলি, আমি 1 গ্লাস দুধ পান করিয়াছি, করেছি, তখন কিন্তু V3 কাজে লাগাতে হবে। আই হ্যাভ ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, DRANK, আর এখানে হচ্ছে DRUNK। এগুলো একটু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলে, আমরা শুধু ভোকাবুলারি মুখস্থ করতে চাই। ভোকাবুলারি বলতে কিসের ভোকাবুলারি বোঝায়? এই ভার্বের ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ভার্বের ভোকাবুলারি, এই ডিগ, ডিগ শব্দের অর্থ খনন করা। আর যদি বলা হয়, আমার পিতা একটা পুকুর খনন করেছিলেন, মাই ফাদার ডাগ এ পন্ড, তখন কিন্তু ডিগ থাকবে না, তখন এই V2 ফর্ম ব্যবহার করতে হবে, ডাগ। আমার পিতা একটা খাল খনন করেছিলেন, মাই ফাদার ডাগ এ ক্যানেল। ক্যানেল মানে হচ্ছে খাল। তো দেখছেন, এই ভার্ব ফর্ম গুলো কিন্তু খুব বেশি পরিমাণে মুখস্থ করতে হবে। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবে, তার কথা বলাটা খুব সহজ হবে। দেখেন এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দিয়েছে কিনা দেখি। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস এটাতে নাই, এটাই রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, জাস্ট ওয়েট এ মিনিট, আমি এটা দেখাই দিচ্ছি। টেন্স পার্ট 2, টেন্স, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আজকে না পারলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিলে হ্যাঁ, হবে। ঠিক ঠিক, এটা তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই যে সেন্টেন্স ট্রান্সলেশন মেকিং, এটা আমাদেরকে খুব ভালো করে করতে হবে।
তারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম, আমরা যে গ্রামার শিখলাম, এই গ্রামার শিখে আমাদের কতটা উপকার হলো, তখন কিন্তু আমরা উপকারের পরিমাণটা মাপতে পারবো, আমরা পরিমাপ করতে পারবো যদি আমরা এইগুলা পারি। অর্থাৎ এইগুলো নিয়ে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। তো প্রেজেন্টেশনের জি বিষয়টা স্যার। দেখিয়েছি, পিকনিক আই এনজয়েড, এটা থাকবে। আর আরো একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আহ ওই যে ট্রাফিক জ্যাম, এইটার উপরে একটু কথা বলতে হবে। তো কথা বলার সিস্টেমটা আমি দেখিয়েছি, যে আসসালামু আলাইকুম, এখানে প্রেজেন্টেশন দেওয়ার যে সিস্টেমটা, এটা একটু ফলো করলে কিন্তু হবে। তারপরে এইটাও দেখবো যে এই যে শীট আমি দিয়ে দিচ্ছি, এটা এখন আপনাকে এখান থেকে ডে 1, ডে 3, এই যে ডে 3-তে আপনি একটু করে রাখবেন, বা ডে 1 থেকেও যদি শুরু করতে চান। এই যে আমি কি তোমাকে একটি বই দিয়েছিলাম, যেটা যেটা না পারেন সমস্যা নেই, আমি দেখিয়ে দিব। তবে আমাদেরকে একটু নিজে নিজে করে দেখবেন, মনে মনে যেটা যেটা না পারেন সেটা একটু মার্ক করবেন, আমি সেইগুলাই ট্রান্সলেশন করে দিব। তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি তাকে টাকা দিয়েছিলে, তুমি কি বইটা কিনেছিলে, দেখছেন? তাহলে এটা পাস্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ। এইভাবে করতে হবে। তাহারা কি গিয়েছিল, আমি একটি গান গাইছিলাম, চাঁদ কিরণ দিতেছিল, দ্য মুন ওয়াজ শাইনিং, তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ, লার্ন মানে শেখা, এর লার্নের V3 বা V2, লার্নড, LEARNT, তুমি ইংরেজি শিখেছিলে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কথা বলা শুরু করব। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আরো একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা নতুন একটু বিষয় আমরা একটু দেখে শেষ করব। আমরা কিভাবে একটা বাক্য বড় করব, বা ভার্বের ব্যবহার করে করে আমরা কিভাবে কথাটা বড় করতে পারি, কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারি। এখানে কিছু ভার্ব ব্যবহার করেছি, বিয়ার মানে বহন করা, বেড শব্দের অর্থ পরাজিত, বিকাম শব্দের অর্থ হওয়া, বিফল শব্দের অর্থ ঘটা। এইভাবে এবার একটা আমরা এ জার্নি অফ ডিটারমিনেশন, সংকল্পের একটা জার্নি, এখানে একটা গল্প দিয়েছি। সেই গল্পটা পড়ার আগে আমরা এগুলো একটু ভালো করে পড়ি। বিয়ার শব্দের অর্থ বহন করা, বিয়ার, বোর, বর্ন, ভার্বের 3টা ফর্ম দিয়েছি। বেট শব্দের অর্থ পরাজিত করা, কাউকে যুদ্ধে বা কুস্তি বা মারামারিতে পরাজিত করা, বেট। বেট বেট বেট। বিটেন। বিকাম বিটেন। শব্দের অর্থ হওয়া, বিকাম শব্দের অর্থ হওয়া, অর্থাৎ আমি ডাক্তার হই বা আমি ডাক্তার হব, আমি শিক্ষক হব, বিকাম, বিকেম, বিকাম। বিফল মানে হচ্ছে ঘটা, বিফল, বিফেল, বিফলেন। বিগিন শব্দের অর্থ শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান। বিহোল্ড মানে হচ্ছে তাকানো, বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। বেন্ড, BEND, বেন্ড শব্দের অর্থ হচ্ছে বাঁকানো, বেন্ড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাঁকানো। তো দেখেন এখানে স্টোরি অফ ডিটারমিনেশন। অনস আপন এ টাইম, একদা, এ ইয়ং বয় নেমড আরিফ, নেম তার নামটা কি, আরিফ, লিভড ইন এ স্মল ভিলেজ, সে একটা ছোট গ্রামে বাস করত। হি হ্যাড এ ড্রিম টু ক্লাইম দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য রিজিয়ন, তার একটা স্বপ্ন ছিল, সে ওই এলাকার সর্বোচ্চ যে পাহাড়, উঁচু যে পাহাড়, সেটাতে উঠবে। ইট ওয়াজ নট জাস্ট অ্যান অর্ডিনারি গোল, এটা একটা সাধারণ কাজ ছিল না। ড্যাশ, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ দ্যাট হি ওয়ান্টেড টু বিয়ার হিজ শোল্ডার্স টু প্রুভ হিজ স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, যদিও কাজটা খুব কঠিন ছিল, সে, এই যে ওয়ান্টেড টু বিয়ার, বিয়ার মানে কি এখানে বলেছি, বহন করা, সে বহন করা। বহন করতে চেয়েছিল অন হিজ শোল্ডার, এই কঠিন কাজটা সে তার নিজের কাঁধে নিয়েছিল, নিজের কাঁধে করে নিয়েছিল, যে আমি অবশ্যই পাহাড়ে উঠবই। এই যে বিয়ার, দেখেন এখানে বিয়ার ব্যবহার করেছি, অর্থাৎ আমার এই যে ভার্বগুলা না, এই ভার্বগুলা আমার এই যে লেখা আর্টিকেল, এর ভিতরেই কিন্তু এই ভার্বগুলা পাবেন। তারপর কি, হি নিউ দ্য জার্নি উড বি ভেরি হার্ড, বাট ইট ওয়াজ, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে ছিল দৃঢ় সংকল্পবদ্ধ, সে অবশ্যই উঠবেই। অন ডে, একদিন, আরিফ বিজ্ঞান হিজ জার্নি, এই যে বিজ্ঞান, বিগিন থেকে এসেছে বিজ্ঞান, সে তার যাত্রাটা শুরু করেছিল, কিসের যাত্রা, পাহাড়ে ওঠার যাত্রা। অ্যাজ হি ক্লাইম্বড হাইয়ার, হি, দি কোল্ড উইন্ড বেট এগেনিস্ট হিজ ফেস, দেখেন BEAT, এই যে বেট মানে পরাজিত করা, অর্থাৎ যখন এ পাহাড়ে উঠতে শুরু করলো, পাহাড়ের কিন্তু একটা ঠান্ডা, হিমালয় পাহাড়ের উপরে বরফের বাতাস, ঠান্ডা হাওয়া, অর্থাৎ যখন সে পাহাড়ের উপর উঠতে শুরু করলো, ঠান্ডা হাওয়া তাকে পরাজিত করে দিতে চাইলো। ট্রাইং টু ডিসকারেজ হিম, তাকে নিরুৎসাহিত বা উৎসাহ, সাহস হারিয়ে দেওয়ার চেষ্টা করলো, বাট কিন্তু হি রিফিউজড টু বি বিটেন বাই দ্য রাশ কন্ডিশন, এই যে হি রিফিউজড, অস্বীকার করলো, টু বি বিটেন, এই বিটেন কোথা থেকে এসেছে দেখেন, এই যে বেট বেট বিটেন, অর্থাৎ সে পরাজিত হবে না, সে এইটা সংকল্প করলো। পাহাড়ের উপরে যতই উঠতেছে, ততই ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছে, তাকে পরাজিত করে দিতে চাচ্ছে, কিন্তু সে পরাজয় স্বীকার করতে রাজি না। দ্য কোল্ড উইন্ড বিট এগেনিস্ট হিজ ফেস, ট্রাইং টু ডিসকারেজ হিম,
বাট হি রিফিউজড টু বি বিটেন বাই দ্য রাশ কন্ডিশন। এই খারাপ আবহাওয়াতে সে পরাজয় স্বীকার করতে রাজি না। হিজ স্পিরিট অনলি গ্রিভ স্ট্রং। দেখেন স্পিরিট, তার শক্তি, অনলি গ্রিভ স্ট্রং, তার শক্তি, সাহস, মনোবল আরো বেশি বৃদ্ধি পেতে লাগলো। এট দ্য সান সেট, সূর্যাস্তের, ডার্কনেস বিফল দ্য মাউন্টেন। এই বিফল শব্দের অর্থ কি এখানে দেওয়া আছে দেখেন। বিফল শব্দের অর্থ ঘটা বা নেমে আসা, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে অন্ধকার নেমে আসলো। দিনের বেলায় তো পাহাড়ে ওঠা যায়, রাতে কি ওঠা সম্ভব? দেখেন কত বড় বিপদ। তারপর সে কি করলো? মেকিং ইট হার্ড ফর আরিফ টু সি দ্য প্যাথ। এই যে অন্ধকার, এটা মেকিং ইট হার্ড, তার ইট মানে এখানে পাহাড়ে ওঠা, এই পাহাড়ে ওঠা কাজটাকে আরো শক্ত করে দিল ফর আরিফ, আরিফের জন্য, টু সি দ্য প্যাথ। হি বিহোল্ড দ্য স্টার্স অ্যাভব হুইচ সিমস টু বি গাইড হিম থ্রু দ্য নাইট। ওই রাতে সে আকাশের দিকে তাকালো এবং তারাগুলাকে দেখে সে শক্তি পেল। সে মনে করলো এই তারাগুলো আমাকে পথ দেখাচ্ছে। হি নিউ দ্যাট, সে জানতো, যে জেনেছিল, এভরি স্টেপ হি টুক উড ব্রিং হিম ক্লোজার টু হিজ ড্রিম। কত সুন্দর একটা বাক্য। হি নিউ, সে জানতো, দ্যাট, যে, এভরি স্টেপ হি টুক, প্রতিটা পদক্ষেপ সে যেটা নিয়েছিল, তার প্রত্যেকটা পদক্ষেপ, উড ব্রিং হিম ক্লোজার টু হিজ ড্রিম, প্রত্যেকটা পদক্ষেপ তার স্বপ্নকে আরো কাছে এনে দিবে। এক পা উপরে উঠবে, ওই পাটাই কিন্তু সে পাহাড়ের 1 ইঞ্চি বা 10 ইঞ্চি করে করে উপরের দিকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপ তাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। দ্য নেক্সট মর্নিং আরিফ রিচড দ্য স্টেপ প্যাথ that was impossible to climb straight. He decided to bend his strategy and crawl on his force to maintain his balance. His hand and feet ached, but he kept moving forward. তার হাত পা অবশ হয়ে আসছিল, কিন্তু তারপরও সে পাহাড়ে ওঠা থামালো না। ফাইনালি, অবশেষে, আফটার ডেজ অফ ইফোর্ট, আরিফ রিচড দ্য টপ অফ দ্য মাউন্টেন। এই কঠোর প্রচেষ্টার পরে সে কিন্তু টপ অফ দ্য মাউন্টেন, একেবারে পাহাড়ের সর্ব উপরে পৌঁছাতে সক্ষম হলো। ই স্টুড দেয়ার ব্রেথলেস বাট ভিক্টোরিয়াস। সেখানে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, প্রায় ব্রেথলেস, তারপরও সেখানে বিজয়ের একটা আনন্দ। হি রিয়েলাইজড, সে উপলব্ধি করেছিল, দ্যাট হিজ জার্নি হ্যাড নট অনলি মেড হিম স্ট্রঙ্গার বাট হ্যাড অলসো টট হিম দ্যাট এভরি গ্রেট অ্যাচিভমেন্ট ব্রিংস উইথ এ সিঙ্গেল স্টেপ। অর্থাৎ ছোট ছোট পদক্ষেপই বড় বড় সফলতা এনে দেয়। ফ্রম দ্যাট ডে, এই দিন থেকে, আরিফ ওয়াজ নো লঙ্গার জাস্ট এ বয় উইথ ড্রিমস, হি হ্যাড বিকেম অ্যান ইন্সপিরেশন ফর এভরিওয়ান ইন হিজ ভিলেজ। যখন সে পাহাড় জয় করে গ্রামে আসলো, ওই দিন থেকে আরিফ কিন্তু আর সাধারণ একজন বালক থাকলো না, সে স্বপ্ন বিজয়ী একজন বালকে পরিণত হলো। তার এলাকায় আরিফ ওয়াজ নো লঙ্গার জাস্ট এ বয় উইথ ড্রিমস, সে শুধু একজন স্বপ্নের বালক না, হি হ্যাড বিকেম, সে পরিণত হয়েছিল, অ্যান ইন্সপিরেশন, একটা অনুপ্রেরণামূলক বালকে, ফর এভরিওয়ান, প্রত্যেকের কাছে, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। হিজ স্টোরি ওয়াজ টোল্ড টু এনকারেজ আদার্স টু ফেস চ্যালেঞ্জ অ্যান্ড নেভার গিভ আপ। প্রত্যেকের কাছে সে অনুপ্রেরণা হয়ে রইল এবং সে বলতো যে কখনো কেউ চ্যালেঞ্জ, নেভার গিভ আপ, চ্যালেঞ্জ ছেড়ে দিও না। নো ম্যাটার হাউ হার্ড দ্য জার্নি মাইট বি, আমার জার্নিটা যতই খারাপ হোক, যতই কষ্টের হোক, কখনো কেউ হাল ছেড়ে দিও না, কখনো চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যাবে না। এখানে দেখেন, বিয়ার, আরিফ হ্যাড টু বিয়ার দ্য ওয়েট টু দ্য চ্যালেঞ্জ অন হিজ শোল্ডার। এই যে পাহাড় স্বপ্ন যাত্রা, এর যে ওজন বা এর যে একটা ভার, এইটা সে কাঁধে নিয়েছিল। বেট দিয়ে, কোন কোন শব্দটা, কোন লাইনে বেট রয়েছে? দ্য কোল্ড উইন্ড বেট এগেনিস্ট হিজ ফেস, তাকে পরাজিত করে দিতে চাচ্ছিল। বিটেন রয়েছে, বিফল রয়েছে, উপরের এই যে ভার্ব গুলো ব্যবহার করেছি, এই ভার্ব গুলো ব্যবহার করেই এই গল্প লিখতে হয়। পরে একদিন আপনাকে একটা স্ক্রল দিব, এটা দিয়ে আপনি কিছু গল্প লেখার চেষ্টা করুন। আমি 5টা ভার্ব দিব, তো এমন একটা আর্টিকেল লিখতে হবে যেখানে ওই 5টা ভার্বই থাকবে, ওই 5টা ভার্বের ব্যবহার করতে হবে। হুম। তো এইভাবে আমরা আরো অনেক দেখব। আর বিশেষ করে এই যে কনজুগেশন অফ ভার্ব, এই কনজুগেশন অফ ভার্বের যে শীটটা, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি, এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। এগুলো মুখস্থ করলে আমরা কিন্তু বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। যেমন যদি বলা হয়, এখান থেকে আমি একটা শব্দ নিয়ে এলাম, যদি বলা হয়, মনে করেন, আহ কি দিলাম এখানে, ডিগ ফিড হয়ে গিয়েছে, ফাইট। ফাইট শব্দের অর্থ যুদ্ধ করা। যদি বলা হয় সে যুদ্ধ করেছিল, তখন ফাইট হবে না, তখন তার ভি টু হবে ফাউট।
বা ফট, এটা উচ্চারণ হবে ফট, FOUGHT। আবার V3ও কিন্তু এক, FOUGHT। অর্থাৎ এই ভার্ব ফর্ম গুলো আমরা মুখস্থ করলে আমাদের কথা বলাটা আরো বেশি সহজ হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যে থেমে যাই, আমরা এই থেমে থাকবো না। প্লে, পে মানে কি? পরিশোধ করা। পে, পেইড, পেইড। উইন, ওন, ওন। লস, লস্ট, লস্ট। ফরগেট, ফরগট, ফরগটেন। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। কিপ, কেপ্ট, কেপ্ট। এইভাবে অবসর সময় এই শীটগুলো, এই ভার্ব ফর্মগুলো, কনজুগেশন আর ভার্ব, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। দেখবেন আপনার কথা বলাটা আরো অনেক বেশি সহজ হবে। তো জি স্যার। আর টেন্সের বিষয়টা আমি আগামী ক্লাসে খুব শুরুতেই, ওই বৃহস্পতিবার দিন আটটার ক্লাসে, ওই দিন টেন্সটা প্লাস আমাদের যে আরো যে বিষয়গুলো রয়েছে, আমরা স্পোকেনটা নিয়ে ওই দিন প্রেজেন্টেশন দিতে হবে। তাৎক্ষণিকভাবে আপনার তো বেশ কথা বলার দক্ষতা রয়েছে, এটা আরো বেশি গ্রো করতে হবে। আমাদের ফ্লুয়েন্ট হতে হবে, এক্সপার্ট হতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের ঠিক লক্ষ্যে আছে। পৌঁছাতে পারবো। ওকে। তো আজকে কি রাখবো এই পর্যন্তই, নাকি আপনার হাতে সময় রয়েছে? আজকে স্যার এই পর্যন্ত থাকুক, আমাকে একটু বের হতে হবে আসলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমিও আটকাতে চাচ্ছি না, তাহলে দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন